আমরা স্ট্যাগফ্লেশন পড়েছিলাম। এখনকার টপিক হচ্ছে আমরা কি দেখব এবার, ইনফ্লেশনের ফিলিপস কার্ভ দেখব আর লং রান ফিলিপস কার্ভ দেখব। এটা শর্ট রান ফিলিপস কার্ভ, ওটা হচ্ছে লং রান ফিলিপস কার্ভ, তাই তো? কার্ভ আমাদেরকে একটু দেখে নিতে হবে, কিন্তু কোয়েশ্চেন আসবে, সব পরীক্ষাতে আসতে পারে, বিসিএস, সিভিল সার্ভিস। না, এটা সব থেকে বেশি তোর আসবে সিজিএল, 10+2, এমটিএসও দিয়ে দেবে, ওরা এই জায়গাটাকে প্রেফার করে, ঠিক আছে? ওরা বিভিন্ন সেক্টর আছে জানিস তো, আছে সিজিএল তোকে এখান থেকে দিলে এই জায়গাটা দেবে, তো ওইভাবে দিবি। তো এডব্লিউ ফিলিপস ও কী করে যায়, আমরা একটা স্ট্যাগফ্লেশন পড়েছিলাম, মনে আছে? স্ট্যাগফ্লেশনের সিচুয়েশানটা ছিল এমন, যখন ইনফ্লেশন চলবে তার সাথে সাথে আনএমপ্লয়মেন্ট হবে, বুঝতে পেরেছি? এটা ছিল স্ট্যাগফ্লেশন। তাহলে স্ট্যাগফ্লেশন যখন আসবে এটাকে বাঁচার উপায়ও বলবে, কিন্তু স্ট্যাগফ্লেশনে আমরা আগে এডব্লিউ ফিলিপস একজন নিউজিল্যান্ডের ইকোনমিক্সট, যার জন্ম 1914 সালে জন্ম হয়েছিল আর 1975 সালে মৃত্যু হয়েছিল, নিউজিল্যান্ড ইকোনমিক্স। এ ফিলিপস কার্ভ করেছিল, যেখানে ও দেখিয়েছিল তো যত ইনফ্লেশন বাড়বে না তত আনএমপ্লয়মেন্টটা কমবে, ভালো করে বুঝবি। কিন্তু পরে ওকে দেখা হয় এত বড় একটা ইকোনমিক্স যে ওর কনসেপ্টটা অনেকটা ভুল, ওরকম কিছুই নয়। তাকে আমাদেরকে ফিলিপস কার্ভ জানতে হবে ও কী করেছিল না। ওই লোকটা, তাহলে স্ট্যাগফ্লেশন আমরা বুঝেছি, যেখানে ইনফ্লেশন বাড়বে তার সাথে সাথে আনএমপ্লয়মেন্ট হবে, তাই না? আনএমপ্লয়মেন্টটা যত ইনফ্লেশন বাড়ছে আনএমপ্লয়মেন্টটা বেড়ে যাচ্ছে। কিন্তু এডব্লিউ ফিলিপস সে কী বলেছিল যে যত ইনফ্লেশন বাড়বে আনএমপ্লয়মেন্টটা কমবে। ও কেন এরকম বলেছিল না, ও ধরলাম এটা হচ্ছে এই যে গ্রাফ, আমরা গ্রাফকে ইকোনমিক্সের ম্যাথসের ভাষা এগুলো পড়লে সারা জীবন হয়ে যাবে, আমরা একটা সিম্পল ওয়েতে পড়ি। হ্যাঁ, এটা হচ্ছে ইনফ্লেশন রেট, আমরা ধরে নিলাম এই যে দ্বন্দ্বটা সেটা কী হচ্ছে ইনফ্লেশন রেট, আমরা এটা এক্স নাম দিলাম, নাম দিতে হয় না, সে ছোটোতে পড়তাম আমরা, এটা ইনফ্লেশন রেট, তো এটা আর দিলাম, তাই না? আর এই জায়গাটা এটা আনএমপ্লয়মেন্ট রেট, এই জায়গাটা আনএমপ্লয়মেন্ট রেট, তো এইদিকে আনএমপ্লয়মেন্ট রেট, ঠিক আছে? তো এখানে আনএমপ্লয়মেন্ট ইউ দিলাম, তাই না? বুঝতে পেরেছিস? আর এখানে দেখ, আর এই জায়গাটা হচ্ছে ইনফ্লেশন রেট। তো যদি আমি এখানে থাকি তো এক ইনফ্লেশন দিলাম, তাই না? 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ঠিক আছে? ভালো করে বুঝবো। এডব্লিউ ফিলিপস 1861 থেকে 1958 মোটামুটি 100 বছর, 98 মতো হচ্ছে 93, 100 ইয়ার ও ডাটা কী করে না, ডাটা নিয়ে ঘাটাঘাটি করে। যে ওই ইকোনমিক্স এই 100 বছরের ডাটা দেখে বুঝতে পারে যে যখন ইনফ্লেশন বাড়ে না তখন মার্কেটে আনএমপ্লয়মেন্ট কমে যায়, 100 বছরের ডাটা ঘেটে। তো ও কেন ভুল হতে পারে, তো বেসিক্যালি ও ভুল না, এমন কিছু সিচুয়েশন ইকোনমিতে ঘটতে পারে তখন এটা ফলস হতে পারে। কী হয় এখানে, তো ধরলে এখানে আমরা ধরলাম ইনফ্লেশন রেট কত 1%, এখানে 2%, এখানে 3%। তো ও দেখছে, ও ডাটা দেখছে 1905-এর, ধরলে সালটা হচ্ছে 1905, ঠিক আছে? এই পাঁচটা কী হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট। তো যখন দেখছি 1905-এ যখন দেখছি 10% ইনফ্লেশন ছিল, ভালো করে বুঝ একটু, তখন আনএমপ্লয়মেন্টটা কী হচ্ছে ধরলে 4%। আনএমপ্লয়মেন্ট হচ্ছে বেরোজগারি, মানে 100 জনের মধ্যে 4 জন তখন কাজ করে না, বেরোজগার, ঠিক আছে? তারপরে ও দেখছি ইনফ্লেশনটা কমে গেছে, ঠিক আছে? ইনফ্লেশন কমে গেছে 8% ইনফ্লেশন, ঠিক আছে? ইনফ্লেশন মানে কি, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। তো ইনফ্লেশন 8% হওয়াতে এটা সালটা হচ্ছে 1915, ঠিক আছে? তখন কি হচ্ছে আনএমপ্লয়মেন্টটা 6%। তারপরে ও তার পরের বছর ডাটা দেখছি ইনফ্লেশনটা 1925 সালে ধরে নিলাম, আমি যে ধরছি এক্সাম্পল 6%। যখন 6% ইনফ্লেশন হচ্ছে তখন আনএমপ্লয়মেন্ট রেটটা আবার কী হবে, বাড়বে 8%, ঠিক আছে? ও ধরছে 1940 সালে
ইনফ্লেশন রেটটা ধরলাম আমি 5%, আনএমপ্লয়মেন্ট রেটটা কত হবে 10%। আনএমপ্লয়মেন্ট রেট 2%, সাল ধরলাম 1950 সাল, আর আনএমপ্লয়মেন্ট রেটটা কত হয়ে যাচ্ছে 12%। আনএমপ্লয়মেন্ট রেট এদিকে ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্ট রেট এটি ইনফ্লেশন, ঠিক আছে। তা আমরা এখান থেকে ও এই ডাটাটা দেয়, বুঝতে পারলি? এই ডাটা দিয়ে আমরা কি বুঝতে পারছি, যখন ইনফ্লেশন রেট বাড়ছে, ঠিক আছে, ইনফ্লেশন রেট এখানে যাচ্ছে, আনএমপ্লয়েড রেটটা কমে যাচ্ছে, ঠিক আছে। ইনফ্লেশন রেট 8% থাকছে 1915 সালে, আনএমপ্লয়মেন্ট রেট 6%। মানে যখন এখানে 12%, মানে প্রচুর লোক কী হয়েছে আনএমপ্লয়মেন্ট, মানে 12%, 100টার মধ্যে 12 জন লোক যারা কাজ করে না, কোনো কাজ নেই তাদের কাছে, তখন ইনফ্লেশনটা কত ছিল 2%। ও ডাটা দেখে, ডাটাতে এই কথা বলেছে, ও বলেনি। তখন বলছে 2%, তার মানে মার্কেটে, তাহলে মার্কেটে কি ইনফ্লেশন নেই? এবার মার্কেটে ইনফ্লেশন করতে গেলে কী করতে হয়, মার্কেটে মানি সাপ্লাই করতে হয়। যদি প্রচুর মানি সাপ্লাই গভর্নমেন্ট করে, আরবিআই প্রচুর টাকা, বা ওই দেশে সেন্ট্রাল ব্যাংক যদি প্রচুর টাকা মার্কেটে দেয়, তো প্রচুর টাকা যখন মার্কেটে আসবে তখন কী হবে, জিনিসপত্রের দাম তো বাড়বে, সেটা ছেড়ে দেয়। কিন্তু মার্কেটে নতুন টাকা এলে, প্রচুর এখানে খরচা করলে, সরকার ধরলে অনেক খরচা করছে, প্রচুর যোজনাতে খরচা করছে, 100 দিনের কাজ, ওই ব্রিজ তৈরি করছে, অনেক এই যোজনা করছে, তাই তো? যত যোজনা করবে তত লোক ওর আন্ডারে পড়বে, যারা কাজ করতো না তারা কিসে কাজের আন্ডারে ঢুকে যাবে, তাহলে আনএমপ্লয়মেন্টটা কমে যাবে। তাহলে আনএমপ্লয়মেন্ট 12 থেকে 10 হলো, তখন কি হলো, ইনফ্লেশনটা বাড়বে, প্রচুর টাকা দিয়েছে, ঠিক কি না? ক্লিয়ার? বুঝতে পারলি? তখন ও এই যে এখান থেকে যে আসছে না, দেখ এরকম একটা কার্ভ হচ্ছে না, হ্যাঁ, এই যে কার্ভটা বলছে যখন আনএমপ্লয়মেন্টটা বাড়ছে তখন ইনফ্লেশন রেটটা কমছে, তো এই যে কার্ভটা, এটাকে কি বলা হয়, ফ্লিপস কার্ভ। এটাই বলছে ফ্লিপস কার্ভ, যেটা কি ডাউনওয়ার্ড স্লোপ, স্লোপ, তাই না? তাহলে যদি বলে ফ্লিপকার্ট, প্রথম 1 নম্বর কোয়েশ্চেন কী টাইপের স্লোপ হবে, ফ্লিপকার্ট ডাউনওয়ার্ড স্লোপ। বলবে ফ্লিপকার্টের রিলেশন কার সাথে কার আছে, ইনফ্লেশন। ফ্লিপকার্ট রিলেশন করেছে কার সাথে, রিলেশন বিটুইন কি কি, ইনফ্লেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। হোয়েন আনএমপ্লয়মেন্ট ইজ ডিক্রিজ, দেন ইনফ্লেশন কী হবে, কী হবে, ইনফ্লেশন বেড়ে যাবে। বা হোয়েন ইনফ্লেশন ইজ ইনক্রিজ, দ্য আনএমপ্লয়মেন্ট রেট ইজ অলসো ডিক্রিজ। তাহলে ইনফ্লেশনের সাথে আনএমপ্লয়মেন্ট রিলেশন কী হলো, একটা বাড়লে আর একটা কমছে, মানে কি ব্যস্তানুপাতিক, বাংলায় বলি, ইংলিশে কি বলি, ইনভার্সলি প্রপোর্শনাল। তো রিলেশন তোকে দেবে, কী হবে রিলেশন, আনএমপ্লয়মেন্টের সাথে ইনফ্লেশন কী হবে, ইনভার্সলি প্রপোর্শনাল, বাংলায় ব্যস্তানুপাতিক। তাহলে এখানে আমরা কি বুঝলাম, বা একটা ওয়ার্ড আছে লিখব, দেয়ার ইজ আ ট্রেড অফ রিলেশন বিটুইন ইনফ্লেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। দেয়ার ইজ ট্রেড অফ রিলেশন বিটুইন, কি কোয়েশ্চেন পড়েছিল, ট্রেড অফ রিলেশন, ইউপিএসসি কোয়েশ্চেন পড়েছিল। ট্রেড অফ মানে কি, না মানে ট্রেড অফ মানে ধরলে তোর সাথে তোর বইয়ের ঝগড়া হয়েছে, তা তোমরা কি বলছো যে আমরা একসাথে থাকবো না, তাহলে বর যদি রুমে ঢুকে তুই কী করবি, রুম থেকে বেরিয়ে যাবি, একটা ঘরে থাকবো না। এই যে রিলেশনটা, একটা ঢুকলে একটা বেরিয়ে যাবে, দ্যাটস কল ট্রেড অফ। আর যদি কোয়েশ্চেনটা এভাবে দেয়, রিলেশনের ইনফ্লেশনের সাথে এমপ্লয়মেন্টের কীরকম সম্পর্ক, এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্টের নয়, কী হবে তখন, হ্যাঁ, যখন ইনফ্লেশন বাড়বে তখন এমপ্লয়মেন্টও বাড়বে, বুঝতে পারলি, এমপ্লয়মেন্ট কমবে তখন ইনফ্লেশনও কমবে, তাহলে সমানুপাতিক রিলেশন। তা আগে নিজের মাথায় কর, অ্যান্সার তুই সব পারবি। ফ্লিপসে কি কোনো ভুল তথ্য দিয়েছিল, কোনো কিছু ভুল তথ্য দিয়েছিল, ও তো ঠিকই বলেছিল, ও তো নিজে বলেনি, ও দেখেছে এখানে রেট বেশি ছিল,
তখন তারপরে দেখছি 8% কম আছে, তখন দেখছি বেশি লোক আনএমপ্লয়মেন্ট হয়ে যাচ্ছে, বেশি লোক বেকার হয়েছে। 6% তখন দেখছে 25 সালে আরও বেশি লোক বেকার হয়েছে। আবার দেখছে 5% কমছে, তখন দেখছে আবার বেশি লোক বেকার হয়েছে। তার মানে কি ইনফ্লেশন কমা মানে কি, যে মানুষের কাছে টাকা পাকা নেই, টাকা সাপ্লাই মার্কেটে নেই। তো মার্কেটে যখন প্রচুর টাকা সাপ্লাই হচ্ছে তখন কি হচ্ছে, ইনফ্লেশন রেটটা হাই হয়ে যাচ্ছে, তাই না? তো যদি মার্কেটে প্রচুর ইনফ্লেশন রেট হয়, প্রচুর, তো ইনফ্লেশন আসবে কী করে মার্কেটে? অনেক টাকা পাকা আসবে, তো যে প্রচুর টাকা আসবে, তাই না? তুই ধরলে কলেজে গেছিস, ঠিক আছে, তোদের কলেজে 7টা মেয়ে, তোদের ডিপার্টমেন্টে তুই একটাই ছেলে, ভালো দেখতে, সুন্দর দেখতে, কী হবে তোর? ভাও থাকবে হেভি, একটা ইজুকেল টু 7টা, তাই না? তুই মনে মনে ভাববি, তারা না ভাবলেও, ভালো করে বুঝ। এইবার যখনই ওই কলেজে আরও একটা ছেলে আসবে, তোর ভাবটা কী হবে? বুঝতে পেরেছিস? তাহলে এখানে কি হলো, জিনিস বেশি এলো, সাপ্লাই ছেলের বেশি হলো না, ওখানেও মানির সাপ্লাই বেশি হবে, তখনই কী হবে? ভাবটা কমে যাবে। আর কোনোভাবে বোঝাতে হবে? তো বুঝতে পেরেছিস? তো মার্কেটে ওই জন্য মানি সাপ্লাই করলে কী হবে, আমাদের আনএমপ্লয়মেন্টটা কমে যাবে, অ্যাকর্ডিং টু AW ফিলিপস এটাকে। তো ও যখন এইভাবে যখন ছক করলো, তখন বললো তাহলে কার্ভ একটা হলো, দ্যাটস কল ফ্লিপ কার্ভ। আর এটাকে কি, ডাউনওয়ার্ড স্লপ। ডিমান্ড কার্ভ আলাদা আছে, সাপ্লাইয়ের কার্ভ আলাদা আছে, আমরা এটা বুঝি, ওটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই চ্যাপ্টারে পড়বো, সব সহজ, ঠিক আছে। আর এটাকে কি বলা হয়, শর্ট রান ফিলিপস কার্ভ, দ্যাটস কল, ইট ইজ অলসো কল্ড কি না, শর্ট রান ফিলিপস কার্ভ। 1975-70 অবধি, 76 অবধি, যখনই কোনো দেশে এমনি কোনো বেকার ফেকার সমস্যা বেড়ে যেত না, তো যখনই স্যার ফিলিপসের ডাক পড়তো, তার ডাক মানে কি, তার থটের ডাক পড়তো, তার থট অনুযায়ী, তার এই কার্ভ অনুযায়ী সরকাররা প্রচুর কী করতো, ইনফ্লেশন ঘটিয়ে দিত। তখন মার্কেটে কী হতো, টাকা ঘটিয়ে। আগে ওর থট নিয়ে পড়ে কাজ হতো, অনেক বড় ইকোনমিক্স, বুঝতে পেরেছিস? কনসেপ্ট ক্লিয়ার? প্রথম 1 নম্বর কোয়েশ্চেন ফ্লিপ কার্ভ। এটা 1970-75 অবধি যখনই কোনো দেশের ইকোনমিক্স এমনি কিছু হতো, যখন মার্কেটে মানে আমাদের আনএমপ্লয়মেন্ট প্রচুর হতো, বুঝতে পারো, তখনই স্যার ফিলিপসের তত্ত্ব অনুযায়ী, তার থট অনুযায়ী প্রচুর এক্সপেন্ডিচার করতো গভর্নমেন্ট। এত এক্সপেন্ডিচার করতো, মার্কেট ইনফ্লেশন বাড়িয়ে দিত, তখনই কী হতো, একদম ঠিক আছে। এবার আমরা নেক্সট স্টেপ দেখব, ঠিক আছে। 1973 থেকে 73, 74, 75 এই সালগুলোনে তোর আরব-ইসরায়েল ওয়ার হবে। আরব-ইসরায়েল ওয়ার হওয়াতে কী হবে না, প্রচুর আরবিয়ান কান্ট্রিগুলো তেলের দামটা বাড়িয়ে দেবে 4 গুণ। যখন তেলের দাম বাড়িয়ে দেবে, তখন অটোমেটিকলি সব জিনিসপত্রের দাম বেড়ে যাবে না, কারণ আমরা হোলসেল প্রাইস ইন্ডেক্স থেকে কনজিউমার প্রাইস ইন্ডেক্সরা আসবে, তখন তো ট্রান্সপোর্ট খরচাটাতে পড়বে। হোলসেল মোহনা থেকে দীঘার এখানে মাছ আসবে, ট্রান্সপোর্ট খরচা, তো এত ট্রান্সপোর্ট খরচা বেড়ে যাবে, জিনিসপত্রের দাম প্রচুর বেড়ে যাবে, মার্কেট ইনফ্লেশন হয়ে যাবে। ইনফ্লেশনটা কী জন্য হলো, ইনফ্লেশন কী জন্য হলো ভাব, মার্কেটে মানি সাপ্লাই দিল না সরকার, তাও কিন্তু ইনফ্লেশন হলো না। তো ওই ইনফ্লেশন হওয়াতে কী হলো, আনএমপ্লয়মেন্টও হয়ে যাচ্ছে, প্রচুর লোক, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে না, তখন তারা কেউ কিনছে না, যখন কেউ কিনছে না, তখন কোম্পানি আর রাখবে। স্যামসুং কোম্পানি টিভি বিক্রি করছে, টিভি আর কেউ কিনছে না, কারণ এত দামি টিভি কেউ কিনছে না, তখন ও কোম্পানিতে 20 জন কাজ করতো, ও রাখবে না 20 জনকে, হাইলি কী দেখাবে, স্ট্যাগফ্লেশন দেখতে পাওয়া যাবে। তো এরকম টাইপের প্রচুর প্রবলেম আসবে। আমাদের লকডাউনে এটা হলো, তো ফিলিপস কার্ভের অনুযায়ী হচ্ছে না, এটা তো ইনফ্লেশন বেড়ে যাচ্ছে, কিন্তু কী হচ্ছে, আনএমপ্লয়মেন্টটাও বেড়ে যাচ্ছে, মাথায় হাত, বুঝতে পারলি? তখন এক ইকোনমিক্স সে একটা ধারণা দিচ্ছে যে লং রান ফ্লিপ কার্ভ, যে শর্ট রানে এটা ঠিকই আছে, তুমি ইনস্ট্যান্ট এটাকে করে নিতে পারবে, কিন্তু লং রানে আবার সেম দশাতে চলে যাবে, লং রানে দশাটা তুমি সেম চলে যাবে। এই ফিলিপস কার্ভের ব্যাখ্যাটাকেও পাল্টে দেয়, যে শর্ট রানে ফিলিপস কার্ভে আলাদা তোমার চক্কর আছে, তুমি শর্ট রানে দিয়ে এটাকে ইনস্ট্যান্ট, হ্যাঁ প্রচুর টাকা খরচা করলে ইনস্ট্যান্ট তো সবাই চাকরি পেয়েই যাবে, সবাইকে একদম চাকরি দিয়ে দিলে, কিন্তু লং রানে আবার কী হবে, এটাকে খারাপ ইফেক্ট দেখতে পাবে। বলছে কীভাবে, আমরাও দেখবো কীভাবে লিখ। এইবার এখানে একটা ইকোনমিক্সট মিল্টন ফ্রিডম্যান, ওর জন্ম 1912 থেকে 1912 সালে জন্ম, আর 2006 সালে মারা যায়, তাই না? মিল্টন ফ্রিডম্যান USA ইকোনমিক্স ছিল, সে লং রান ফিলিপস কার্ভের কনসেপ্টটা দেবে।
যে শর্ট রানে তো তুমি ঠিক বলেছো এটা ঘটবে, সরকার যদি প্রচুর ইনস্ট্যান্ট খরচা করে দেয় আনএমপ্লয়মেন্ট কমে যাবে, লং রানে আবার সেম চলে আসবে। বলে কী করে? তো ও কনসেপ্টে যেটা দেয় ওই ফ্লিপকার্টে ও বুঝিয়ে দেয়। শর্ট রানে ফ্লিপকার্টের কী ছিল, কার্ভটা কেমন ছিল, ডাউনওয়ার্ডে কী ছিল, আমরা কি দেখলাম, কি দেখবো আমরা এখানে দেখি, ঠিক আছে 6% ইনফ্লেশন রেট, আর ইনফ্লেশন কত হচ্ছে ধরলে আমরা 6% হচ্ছে, তাই না? তো যদি আমরা ইনফ্লেশন রেটটা কী করাই, বেসিক্যালি আগে শুনে রাখ, এই যে মিল্টন ফ্রিডম্যান ও কি কনসেপ্ট দিয়েছিল, ভার্টিক্যাল, ওর স্লপটা ছিল ভার্টিক্যাল স্লপ, স্লপ থাক বলবো না, ভার্টিক্যাল লাইন ওর, যে এটা যেমন ডাউনওয়ার্ড স্লপ ওর ছিল ভার্টিক্যাল, লং রানে ফ্লিপস কার্ভে থাকবে ভার্টিক্যাল, বুঝতে পেরেছিস? ভার্টিক্যাল তোকে দেবে লং রান ফ্লিপস কার্ভ, বা কী বলে মিল্টন ফ্রিডম্যান তার কার্ভ কীরকম থাকবে না, তার কার্ভ থাকবে না, তার কি থাকবে ভার্টিক্যাল, ঠিক আছে? ও ইনফ্লুয়েন্সের যে মেজারটা হবে ভার্টিক্যাল। দেখ কী হবে না, আমরা কি দেখলাম, আমরা দেখলাম এটা 7% আনএমপ্লয়মেন্ট রেট, ঠিক আছে? তখন ইনফ্লেশন কত হচ্ছে, হ্যাঁ 6%, ঠিক আছে বুঝলাম। তাহলে কি আমরা কি জানি যে আনএমপ্লয়মেন্ট কমাতে গেলে কি করতে হবে, ঠিক? তাহলে আমরা ইনফ্লেশন রেটটাকে বাড়িয়ে দিলাম, 10% করে দিলাম, আর তাহলে কী কমে যায় আনএমপ্লয়মেন্ট, কত হয়ে গেল 7 থেকে 3%, তাই না? ফ্লিপকার্ট অ্যাকর্ডিং টু ফ্লিপকার্ট। কিন্তু যখনই ইনফ্লেশন বাড়বে, মানে কি শর্ট রানে কোনো রকম করে ইনফ্লেশন বেড়েছে, তো যখন ইনফ্লেশন বাড়বে তখন বেসিক্যালি এই ফ্রিডম্যান বলছে যে এই জিনিসপত্র দাম বাড়া মানে যে আনএমপ্লয়মেন্ট কনসেপ্ট নয়, কনস্ট্যান্ট থাকবে। বলছে কী করে, শর্ট রানে তো তুমি কমিয়ে দিবে, লং টার্মে কনস্ট্যান্ট থাকবে, ওর কার্ভটাই হবে কনস্ট্যান্ট লম্বা। বলছে কী করে, যখন জিনিসপত্রের দাম বাড়বে তখন সবাইকে বেশি টাকা দিয়ে কিনতে হবে, টাকার ভ্যালুটা কমে যাবে। তো তাহলে একটা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারে ইনস্ট্যান্ট প্রচুর ইনফ্লেশন ঘটালো সরকার, প্রচুর লোক কাজ পেল, কত লোক না এখান থেকে ইনফ্লেশন 6 থেকে 4 বাড়ালো, কাজ কত পেলো, 3% লোক ধরলে 4% লোক কাজ পেলো, 4 3 7 তো 4% লোক কাজ পেলো, তাই কমলো আনএমপ্লয়মেন্ট রেটটা। এবার যখন আনএমপ্লয়মেন্ট রেটটা কমে গেল, কিন্তু জিনিসপত্র 4% ইনফ্লেশন বাড়ানো মানে অনেক বড় ব্যাপার, প্রচুর জিনিস দাম বেড়ে যাবে। যারা কাজ পেলো বা যারা অলরেডি কাজ করতো, অনেক দিন ধরে কাজ করছে, তারা তখন যে টাকাটা পেতো সে টাকায় জিনিসপত্র কিনতে পারবে, গুডস কিনতে পারবে, আলুর দাম বেড়ে যাবে, আলুর দাম বেড়ে যাবে, তখন ওদের কোনো খরচা ওর ওই টাকাতে হবে না, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়াতে। তখন ও কী বলবে, একটা কাজ করো, ইউনিয়নকে বলবে দাম বাড়াও, প্রথমে তো সরকার বাড়াবে না, ইউনিয়নকে বলবে ঝামেলা করবে, ইউনিয়ন বাজি ঝামেলা করবে, যখন প্রচুর ঝামেলা হবে, ওরা তো ইনফ্লেশন হয়ে গেছে মার্কেটে, তখন কী হবে, ওরা বলবে ঠিক আছে আমরা চালাতে পারছি না, কর্মী ছাঁটাই করে দেবে, তাই না? বা বন্ধ করে দেবে। বন্ধ যদি করে দেয় ঝামেলা, এই ট্রেড ইউনিয়ন ঝামেলা হবে, বন্ধ করে দিলে তখন কী হবে, আনএমপ্লয়মেন্ট আবার হয়ে যাবে, তখন আনএমপ্লয়মেন্ট রেটটা আবার কোথায় চলে যাবে, এই তো 7%। ইনফ্লেশন কমলো, তাহলে কী হলো, ইনফ্লেশন 10-ই রয়ে গেল, কিন্তু আনএমপ্লয়মেন্টটা আবার 7 চলে এলো। বুঝতে পারলি কেসটা? শুধু ইনফ্লেশনটা বেড়ে যাচ্ছে, ওই জন্য আনএমপ্লয়মেন্টটা ইনস্ট্যান্ট কমে যাচ্ছে, পরে আবার কী হয়ে যাচ্ছে, সেম থেকে যাচ্ছে। এটাই বলছে মিল্টন ফ্রিডম্যান। সে বলছে যে এটা কনস্ট্যান্ট থাকবে, ভার্টিক্যাল থাকবে স্লপটা। বুঝতে পেরেছি কনসেপ্ট? তাহলে কী হবে, কোয়েশ্চেন যদি দেয় লং টার্ম ফিলিপস রানে কী হবে, এটা হচ্ছে শর্ট টার্ম ফিলিপস কার্ভ, এটা শর্ট রান ফিলিপস কার্ভ, তাই না? এটা কী হবে, এটা লং রান ফিলিপস কার্ভ, তাই না? লং রানে সেম থাকবে, সবাই সে কাজ হারাবে, কারণ সবাই জিনিসপত্রের দাম বেড়ে যাবে, সবাই টাকা বাড়াতে বলবে, আর টাকা তো বাড়াবে না, তখন কী হবে, হ্যাঁ কত এমপ্লয়িকে বাড়াতে পারবে, তাই না? তাহলে কাজ তো ছাড়বে, আবার কাজ ছাড়ার পর আবার এখানে চলে আসবে। এটাকে আমি বাড়িয়ে এটা যদি 1 লিখি, আমি এখানে 2 লিখতে পারি, আবার একটা ফ্লিপস কার্ভ আনতে পারি, বুঝতে পারলে? আবার করবো, আবার সেম, আবার ফিরিয়ে এখানে চলে আসবে, ঠিক আছে? ইনফ্লেশনটা শুধু বেড়ে থেকে যাবে, দেখ আনএমপ্লয়মেন্ট আবার সেম জায়গায় চলে আসবে,
তখন ইনফ্লেশন কন্ট্রোল করা খুব চাপ হয়ে যাবে। বুঝতে পেরেছিস? তাহলে ফ্লিপ কার্ভটা কী হলো, ও এদিক দিয়ে মুখ থোবড়ে পড়ছে। তো বেসিক্যালি ও বলছে যে 7%টা আছে না, এই যে 7%টা, এই পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট। বলছি কেন কেন ইম্পর্টেন্ট 7%টা? হ্যাঁ, এই যে 7%, এটা হচ্ছে ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট। ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট বলছে একটা ইকোনমিতে একটা ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট থাকবেই, সেটা হতে পারে 7%টাই। তো সরকারকে বুঝতে হবে যে ওখানকার ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে, মানে কি এটা ন্যাচারাল, এটা প্রাকৃতিক সৃষ্টি করেছে কিছু কী রকম করে হোক। এখান থেকে তুমি বাড়াতে বা কমাতে কোনো কিছু করতে হলে তোমাকে একটা অ্যাবনর্মাল সিচুয়েশান ক্রিয়েট করতে হবে, নর্মাল নয়। কিছু তো নেচারের ফলে হয়েছে, মানে নেচারের ফলে আনএমপ্লয়মেন্ট হয়েছে, ওটাকে তুমি বাড়ানো ওটাকে কমানো করতে গেলে তোমার পলিসি মেকারের ফল্ট হয়ে যাবে, তুমি ইকোনমিকে আঘাত হয়ে যাবে। এটা হচ্ছে ন্যাচারাল লেভেল অফ আনএমপ্লয়মেন্ট। নেচার এটাকে ক্রিয়েট করেছে। বিভিন্ন ও হতে পারে মডার্ন টেকনোলজি আসার জন্য হতে পারে, তারপরে হতে পারে ওই যে কী বলে আমাদের সিজনাল আনএমপ্লয়মেন্ট হতে পারে, বুঝতে পারলি? তারপরে হতে পারে তোর ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট হতে পারে, যে একটা কাজ ছেড়ে অন্য একটা কাজ খুঁজছে, তাই না? ফ্রিকশনাল না, ওই যে সময়টা আজকে আমি ছেড়ে দিলাম, আমিও আজকে সিভিল সার্ভিস কাজ ছেড়ে দিলাম, আমি চাইছি একটা টিচিং ভালো করবো। তো এই যে যখন কাজ ছেড়ে দিয়েছি এবার নতুন কাজ খুঁজছে, এই সময়টা কি ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। তারপরে ধর ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট, তাই না? ধরলে ওই যে তোদের 7 ভাই মিলে কাজ করছিস, দুজন তো লাগবেই না কাজে, একই প্রোডাকশান, ওরা শুধু কাজে ঢুকে আছে, এই যে আনএমপ্লয়মেন্ট রেটটা, ওটাও কি হচ্ছে ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট। ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট হচ্ছে তোমরা বাবারা 4 ভাই, তার মধ্যে 4 ভাই চাষবাস করো, চাষবাস করে 20 কেজি প্রোডাকশন করো সপ্তাহে, কিন্তু একজন কি গরু নিয়ে যায়, একজন চাষ করে, একজন শুধু দেখাশোনা করে, ঠিক আছে? 4 ভাই যদি তার মধ্যে 2 ভাই হেঁটে যায় না, তাও 2 ভাই ওই প্রোডাকশানটাই করবে, শুধু ওরা ওর সাথে আছে। ওরা যদি অন্য কোথাও কাজ করে, তো ওই যে 2 ভাই কাজ করছে ওদের প্রোডাক্টিভিটি 0, ওরা দুজন মিলে 10 কেজি 20 কেজি করছে, ও যখন ঢুকছে তাও 20 কেজি হচ্ছে, ওটা তো বাড়তে পারে না, মার্জিনাল প্রোডাক্টিভিটি 0 হচ্ছে ওদের, তাই না? তো সেই ক্ষেত্রে এটাকে বলছে কি ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট। এই ডিসগাইজ আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে কী হবে ডিসগাইজ আনএমপ্লয়মেন্টে ওই সব আনএমপ্লয়মেন্টকে ওগুলোকেই বলছে ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট। বুঝতে পারলি কি এবার ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট, সেই রেটটা হচ্ছে এটা, হতেই পারে ওইটা, মানে ওইটাই আমি বলছি না, সে একটু বাড়িয়ে থাকতে পারে, কিন্তু যদি তুমি এটাকে বাড়াও বা ইনফ্লেশনটাকে বাড়িয়ে যদি এসব করো, তাহলে কী হবে সিচুয়েশনটা? হ্যাঁ, ইনস্ট্যান্ট তো কমে যাবে তোমার, কিন্তু অত টাকা থাকবে মার্কেটে, সবাই কাজ করতে আসবে, কিন্তু যখন আবার জিনিসপত্রের দাম বাড়বে, ওরা যখন আবার কিনতে যাবে, আবার কিনতে পারবে না, আবার যখন দেখবে ওরা দাম বাড়া বলবে, তখন কোম্পানি লস খাবে, কোম্পানিতে কাজ ছাড়িয়ে দেবে, তখন ওইটা আবার এখানে ফিরে আসবে। এই যে রেটটা আবার ফিরে এলো না, তো কার্ভটা কেমন হচ্ছে? এর কার্ভটা ভার্টিক্যাল হচ্ছে না, এই ভার্টিক্যাল কার্ভ লং রান ফিলিপস কার্ভ, বা বলতে পারি ফ্রিডম্যানের কার্ভটা কী হবে? ভার্টিক্যাল কার্ভ হবে ইনফ্লেশন ধরতে। যদি এখানে বলে রিলেশন কী হবে? হ্যাঁ, আনএমপ্লয়মেন্ট রেট ফিক্স থাকবে, তুমি ইনফ্লেশন বাড়াও, হ্যাঁ, আনএমপ্লয়মেন্ট ফিক্স ন্যাচারাল লেভেলে থাকবে, ফিক্সড পজিশন থাকবে, একদম। বুঝতে পেরেছিস? আর একটা আছে, শুধু কত বড় টপিক নিয়ে এটাকে কভার করছি আস্তে আস্তে মাথায় ঢুকে কেন একটা যদি মিস হয়ে যায় না এখান থেকে, তাহলে তুই বাকিটাকে তুই মিলাতে পারবি না। হঠাৎ কেন ফিলিপস কার্ভে আসবে, হঠাৎ কেন লং রান ফিলিপস কার্ভে আসবে, আসার কারণ আছে। এক সময় আমাদের ইকোনমি ঠিক বলছে, এই সময়টা তাহলে খারাপ হয়েছে নাকি? ঠিকই তো হয়েছে, কিন্তু এই সময় কেন ঘটলো ওরকম? কারণ সিচুয়েশান অমনি ক্রিয়েট করে দিয়েছে, তখন ওই ফিলিপস কার্ভটা ওর থটটা ভুল হয়ে প্রমাণিত হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছিস তো কেসটা? নেক্সট আমরা করছি লেফার কার্ভ। আমরা এখানে এটা পড়ছি, কারণ আছে, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ট্যাক্সের ব্যাপার। তাহলে আমরা এখন পড়ছি লেফার কার্ভ। আর্থার লেফার ইকোনমিক্সড, ইউএসএ ইকোনমিক্সড, এ সাপ্লাই সাইড ইকোনমিক্স ছিল প্রথম, যেমন আমাদের কেইনস, এগুলো ছিল ডিমান্ড সাইড ইকোনমিক্সড। প্রথম সাপ্লাই সাইড ইকোনমিক্সড।
যে যখন বলবে যে স্ট্যাগফ্লেশন পরিস্থিতি, কী হবে? ওই পরিস্থিতি থেকে তো বেরোতে হবে। আনএমপ্লয়মেন্ট কী হবে? বাড়বে, ইনফ্লেশনও হবে, তাই না? তো এই ইকোনমিক্স এরা বলবে যে দেখো মার্কেটে যখন এরকম সিচুয়েশন হবে তখন কি করতে হবে। এর বেশি বলে দেয় 1940 সালে জন্ম হয়েছিল, এখনও বেঁচে আছে, ঠিক আছে? তো আর্থার লেপার, হ্যাঁ কম বয়স। তো এই যখন বলবে এরা হচ্ছে সাপ্লাই সাইড ইকোনমিক্স, আর এই উল্টো ইউর কার্ভ দেবে যে ট্যাক্স রেট আর কি আমাদের ট্যাক্স রেট আর ট্যাক্স রেভিনিউ এই দুটোর মাধ্যমেও রিলেশন বিটুইন ট্যাক্স রেট অ্যান্ড ট্যাক্স রেভিনিউ। রেভিনিউ মানে আয়, সরকার যেখান থেকে আয় করে। তো তুমি ট্যাক্স রেটটাকে ঠিক রেখো, এটাকে তুমি করতে পারো। প্রথম কি, সরকার কি চাইবে? প্রচুর টাকা আসুক তার কাছে, ওই জন্য সরকার কী করবে? ট্যাক্স রেট বাড়াবে। ট্যাক্স রেট যখন প্রচুর বাড়াবে, দেখ কী হতে পারে, ট্যাক্স রেট যখন প্রচুর বাড়াবে, আর জানিস তো অনেক ট্যাক্স হয় এখন, ধরলে এর আগে ট্যাক্সের সঙ্গে কেমন হচ্ছে, 40% ধরে ট্যাক্স নিচ্ছে। কেউ যদি 100 টাকা আয় করে 40 টাকা ট্যাক্স দিতে হবে। ভালো করে বুঝুন, এটা কোম্পানিতে 100 জন কাজও করছে, ভালো করে বুঝুন। তো কোম্পানি কী করছে? 100 টাকা আয় করলে ওকে কত টাকা ট্যাক্স দিতে হচ্ছে? 40%, মানে 40 টাকা। তাহলে 100 কোটি টাকা আয় করলে 40 কোটি টাকা। তো যখন এমন একটা সিচুয়েশন হবে না, তুই ধরলে একটা লোক বিজনেসম্যান, আর যদি তোর ওপর এমনি ট্যাক্স ফ্যাক্স লাগিয়ে ওটাকে যদি 50% করে দেওয়া হলো, 55% করে দিল, তখন তোর কী হবে? তুমি কামাচ্ছ ঠিকই, কিন্তু তোর যে কামানোর একটা প্রসিডিওর, বা তুই কামানোর পর কী করবি এত টাকা বাগা? তোর বিলাসিতা, বা তুই তোর ছেলে মেয়ে ভালো থাকে, বা তোর ফ্যামিলি একটাই তো। বড় যখন বিজনেসম্যানরা থাকে না, তাদের যে টাকা আছে, আজকে রিলায়েন্সে যা টাকা আছে, বড় বড় বিজনেসম্যানদের, টাটা বিল, ওরা আর খেটে কী করবে? ওদের কাছে ওদের সারা জীবন, ওদের কয়েক পূর্বপুরুষ এভাবে চলে যেতে পারে। তো এখন আর টেনশন কেন নেবে, তাই না? কারণ চাপ এই জন্যই নেবে যে ওর অনেক লোক কাজ করছে, যাদেরও ওরা সমাজসেবাই করছে অ্যাকচুয়াল, যেভাবে নিজেদের ইন্ডাস্ট্রি তৈরি করেছে। কত লোক কাজ করছে বলতো রিলায়েন্সে, হতে, তাই না? তো চাইলে বন্ধ করে চুপচাপ থাকতে পারে, একদম রোনাল্ডোর মতো একটা দ্বীপে চুপচাপ শুয়ে থাকতে পারে, তাই না? তাই না? একটা দ্বীপে চুপচাপ, ওরা ভালো, সবই তো আছে ওদের কাছে, কেন চাপ নেবে একটা? কেন টাটা এই বয়সেও, রতন টাটা সব জায়গায় কনফারেন্স করে বেড়াবে, তাই না? ভাব একবার। তো ওরা কি করে? কেন টাটা ফাউন্ডেশন করবে? এবার কি হচ্ছে যে যখনই এরকম হয় না, প্রচুর ট্যাক্স দেবে না, কেন ওদেরও চাই যে লাভ আসবে, বেশি লাভ আসবে, লাভ থেকে ওরা আরও অনেক কিছু করবে, অনেক ব্যবসা বাড়াবে। যদি লাভই সরকার যদি তোকে কেড়েই নেয়, তাহলে ব্যবসাদাররা বা ছোটোখাটো যে কোনো ব্যবসাদার বলবে ঠিক আছে, যে নিজে কামানোর মতন হয়ে গেলে ঠিক আছে। মানুষের একটা হিউম্যান সাইকোলজি আছে। তুই তাহলে একটা কাজ করছিস, যেটা তুই ওইখান থেকে বুঝতে পারবি না, তুই নিজে থেকে ভাব, বাড়ি থেকে ভাব, ঠিক আছে? তুই বাড়িতে আছিস, পড়াশোনা করছিস, তার সাথে সাথে বাবা তোকে একটা কাজ দিয়ে, এই কাজটা করলে তোকে 100 টাকা দেবো। প্রথম তোকে 100 টাকা করে দিত বাবা, তোর কোনো চাপ নেই, তুই কাজটা করে দিতিস বাবার, মানে একটা অন্য কাজ, তুই না করলেও কোনো চাপ নেই। প্রথম কথা, তুই করতেই হবে, ওর কোনো কাজ নয়, তাহলে তো আমাকে বাবা ফ্রিতে করাবে। যেহেতু তুই বাবা বলে এক্সট্রা তুই এই কাজটা করলে ঠোঙা তৈরি কর, তুই কত টাকা পাবি? 100 টাকা করবি। এইবার ঠোঙা তৈরি করে তুই 100 টাকা পাচ্ছিস, এক্সট্রা কাজ। এবার ইনস্ট্যান্ট বাবা আর মা ঠিক করে যে ট্যাক্স লাগাবো তোর এই টাকাটা, প্রথম বলে 10 টাকা আমাকে দিতে হবে, মা বলছে, বুঝতে পারলি? বা বোন বলছে 10 টাকা আমাকে দিতে হবে, তুই দিয়ে দিলি, কোনো চাপ নেই। মাও বলছে 10 টাকা আমাকে দিতে হবে, ঠিক আছে। কাকা আসবে বলে 10 টাকা, ঠিক আছে দিয়ে দিবি, মানে ট্যাক্স ধরলে কাটছে। আস্তে আস্তে এমন একদিন দিন হলো, তোকে বললো যে 100 টাকার মধ্যে 50 টাকা দিতে হবে, তখন তুই কি বলবি? ব্যাস, কাজে দূর, কোনো লাভই হয় না, নিয়ে নিই সব টাকা। মানে এই নয় যে তোর টাকা তো ঘর চলছে ভাইবে না, নাহলে তো তুই ইমোশনালে কাজ করবি। তুই নর্মালি ভাব না সিচুয়েশন, নর্মালি পার্ট টাইম, তুই বলে দূর এইসব করে লাভ কী? বুঝতে পেরেছি কেসটা? তাদের টাকা নিয়ে নিচ্ছে। তো 100 টাকা থেকে যখন আমি নিজে আয় করে 100 টাকা ঠিকই আছে, যখন সরকার ট্যাক্স কেটে নেবে না, তখন কী হবে? আমাদের মোটিভ, হিউম্যান সাইকোলজি কী করবে? আর ওই দিকে যাবেই না, যে আর বেশি প্রোডাকশন, নতুন ফ্যাক্টরি করবো না। নতুন ফ্যাক্টরি না হলে কি, নতুন লোক কাজ পাবে না। এবার ডিমান্ডটা বুঝতে পারছিস তো, কোন জায়গায় কত লোক কাজ করে আছে, বুঝতে পেরেছিস তো? ট্যাক্স রেটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
সরকার তার রেভিনিউ বাড়ার জন্য কি করতে পারে? রেভিনিউ আছে 75 কোটি 200 কোটি টাকা, তাই না? ও ট্যাক্স রেটটা কি, রেভিনিউ বাড়ার জন্য ট্যাক্স রেটটা কী করতে হবে? বাড়িয়ে দিতে পারে। ধরলে এখানে আজকে এটা ধরো 30%, 40%, 50%, এটা কমিতে হচ্ছে 5%, 10%, 6%। কিন্তু আলটিমেট কী হবে? ওর মোটিভ কী হবে? লোকটা হারিয়ে ফেলবে যত ট্যাক্স বাড়িয়ে দেবে। 100 টাকা একসময় সরকার 100% ট্যাক্স করলো, তাহলে তুই কামাবি কত? ফ্যাক্টরি থেকে 100 টাকা কামাচ্ছে আম্বানি, 100 টাকাই নিয়ে নিল সরকার। ও আর করবে এটা? তো এবার এটা যদি 90 করবে, দেখ কী হবে। একটু হলেও করতে পারে। যদি 80 করে একটু হলেও করতে পারে, যদি 60 করে একটু হলেও করতে পারে, 40 টাকা আসবে। 50 করলে করতে পারে 50-50, ইচ্ছাটাও জাগবে। যদি 40 করে তো একটু ইচ্ছেটা আরও জাগতে পারে। 30 করলে পুরোপুরি ইচ্ছা জাগতে পারে। যদি এটা 0 করে দেয়, মানে কি 100 টাকা যদি আয় করবো 100 টাকা ওরই, তাহলে পুরো করবে। এটা হিউম্যান সাইকোলজি তোর, বুঝতে পেরেছিস তো? তো এটাই বলছি যে ট্যাক্স রেটটা এমনভাবে ঠিক করতে হবে যেটা অপটিমাম ট্যাক্স রেট থাকবে, যেটা কী হবে, ম্যাক্সিমাম ট্যাক্স রেট হবে, আর যেটা লোক দিতেও পারবে, মানে কি কোম্পানি পেও করতে পারবে। যদি ট্যাক্স রেট তার থেকে বাড়িয়ে দাও, ধরলে এখানে বাড়িয়ে দিলাম, তাহলে এখানে টাচ হবে, সরকারের ইনকাম এখানে কমবে, বুঝতে পারলি? কমে যাবে কত? ধরলে 50 কোটি। তুই ভাবি তাহলে এরকম কেন হলো? যদি এখানে করলাম তাহলে এখানে কেন হলো? আর যদি বলি আমরা এখানে 10% করে দিলাম, তো 40%, 60% ট্যাক্স রেট করছি, তাও 50 কোটি টাকা ইনকাম হচ্ছে। আর এখানে 10% ট্যাক্স রেট করছি, তাও 50 কোটি টাকা ইনকাম হচ্ছে। কারণ 10% ট্যাক্স রেট করলে 50 কোটি টাকা তো হবেই, সবাই দেবে। আর যখনই তুই একটা, সবাই দেয় না 30% মতো দিতে পারবে, তারপরে যখন 60% দেবে তো অনেক লোক কাজই করবে না, বুঝতে পারলি? তখন এইটা এখানে ধাক্কা খাবে, আর তোর সে 50 কোটি টাকা ইনকাম হবে, মানে বাকি লোক কাজ ছেড়ে যাবে, কাজ করবে না, তখন কোম্পানি বন্ধ হয়ে যাবে, এই বন্ধ হয়ে যাবে। তো রেভিনিউ কত টাকা আসবে? হ্যাঁ, তো আমাদের এই হিউম্যান সাইকোলজির উপরে এমনি কার্ভটা বানিয়েছো উল্টায়ু, যে একটা পিক পয়েন্ট যেখানে মানুষ দিতে পারবে ট্যাক্সটা, একটা পিক পয়েন্টে যেখানে মানুষ ট্যাক্স দিতে পারবে, যেটাকে বলে ম্যাক্সিমাম ট্যাক্স রেট। যেই দেশ, যেই গভর্নমেন্ট এই ম্যাক্সিমাম ট্যাক্স রেট পলিসিটাকে ভালো রাখতে পারবে, ভালো দেশ। তাহলে বুঝতে পারছেন না জিএসটি রেটটা ভেরিয়েবল করছে কেন, কখন 28%, কখন 18%, মানে 14%, কেন? ওরা বুঝতে পারছে না জিএসটি কাউন্সিল যে এই ম্যাক্সিমাম ট্যাক্স রেটটা ওই ক্ষেত্রে কত হতে পারে, কোনটা বার্ডেন পড়ছে, ওর জন্য বিভিন্ন রকম চেঞ্জ হচ্ছে ট্যাক্স রেটটা। ভালো করে বুঝ, বারবার কেন ট্যাক্স রেট, এই জিএসটি কাউন্সিল কী বলছে? তো জিএসটি কাউন্সিলে যে ইকোনমিক্সটা আছে তারা কি খুঁজছে, যে ম্যাক্সিমাম ট্যাক্স রেট ওই কোম্পানির ক্ষেত্রে, ওই প্রোডাকশনের ক্ষেত্রে কোনটা হতে পারে, সেটাই ওরা ঠিকমতো ডিক্লাইন করতে পারছে না, তাই বারবার চেঞ্জ হচ্ছে। অনেক কিছু ক্ষেত্রে এটা দেখতে হবে, ডিমান্ড সাপ্লাই করে দেখতে হবে তোকে, শুধু একটা ক্ষেত্রে দেখলে হবে, বুঝতে পারলি? তো এই রেটটা খোঁজার জন্য যত ইকোনমিক্সড, আর যেই দেশের ইকোনমিক্সটা, যে দেশে যত ভালো, তারা ওই রেটটা যারা খুঁজে দেবে সেটাকে বলা হয় কি অপটিমাম ট্যাক্স রেট 30%। ওর বেশি যদি পেরেছো তাও তোমার আয় করবে, আর কম করলে তো আয় কমবেই। যদি ট্যাক্স রেট যদি 1% রাখে, তাহলে তো সরকার তাই এমনি কমতে হবে না। ট্যাক্স রেট যদি 10% একটু হলেও বাড়বে, বুঝতে পারলি? কিন্তু 30% তোমার ট্যাক্স রেটটা হাই যাবে, যেখানে সরকারকে সব থেকে বেশি আয় হবে, 200 কোটি টাকা আয় হচ্ছে, কিন্তু 30% থেকে যে আসবে মানুষের ওই যে মেন্টালিটি, আর কামাবো না, কী হবে, অত টাকা দিতে হচ্ছে, বলছি তো 100 টাকা ফ্রিতে কাজ করবে। তো ওরকম একটা সময় যদি 100% ট্যাক্স রেট দিয়ে দেবে, দেখ এইটা যদি 100% ট্যাক্স রেট ধরলাম, এটা 100%, তাই তো? তো 100% ট্যাক্স রেট হবে, তখন কী হবে, আর কেউ কাজ করবে না, তো কার্ভটাই শুয়ে আসবে, এখানে কী হবে, জিরোতে নেমে যাবে। বুঝতে পেরেছি কেসটা? হ্যাঁ, নিয়ে নেবো। যদি 100 টাকা ট্যাক্স রেট, তাহলে ওর ট্যাক্স রেট কমালেও একটা পয়েন্টের পর মানুষের দেওয়ার ক্ষমতাটা চলে যাবে, তারপর থেকে তুই কী হবে, কাজ করবো না। ঠিক তুই ধরলে কাউকে ভালোবেসে কোনো সার্ভিস দিচ্ছিস, কারোর সাথে কাজ করবি, একটা টাইম পর তোর যখন মন উঠে যাবে, তখন তুই আর সার্ভিস দিবি না। ও যতই ভালো কথা বলুক তাও, আর যত খারাপ কথা বলুক তাও, একটা লিমিট থাকে, যেটা কি বলা হয় ম্যাক্সিমাম ট্যাক্স রেট, বা ম্যাক্সিমাম ভালোবাসা বলতে পারিস। ওর ওই পাশে গেলে গল্প আছে, কম হলে তো গল্প আছে, এমনি কমে যাবে,
বুঝতে পারলি তো? তো এইটাকেই খোঁজা ইকোনমিক্সের কাজ, তোমাদেরও খোঁজা ওইটাই যে ওই রেটটা কোনটা যেখানে সবাইকে ভালো রাখা যাবে, যেখানে ফ্যামিলির সবাইকে ভালো রাখা যাবে। তাহলে এই রেটে যদি সব কিছু ট্যাক্স দেওয়া হয় সব জিনিসে, তাহলে কী হবে? আমাদের এখানে কোম্পানিগুলো সবাই ম্যাক্সিমাম প্রোডাকশন করবে। ম্যাক্সিমাম প্রোডাকশন করা মানে কি? ম্যাক্সিমাম লোক কাজ করা, ভালো কাজ হবে, ভালো কম রেটও থাকবে, তাই না? কিন্তু ভুলভাল যদি সরকার ট্যাক্স লাগায়, ভুলভাল জিএসটি লাগায়, তো মানুষের কি আজকে জিএসটির জন্য কত টাকা দাম বেড়েছে জিনিসপত্রে? বেড়েছে না? নিতে কেমন লাগছে আমাদের? তা আমাদের যখন আমরা যখন প্রোডাকশান নিতে কমিয়ে দিচ্ছি, তখন কি ওদের ওখানে প্রোডাকশানে ঘাটতি পড়বে না? ওরা তো এক্সেস প্রোডাকশান হয়ে যাবে, সাপ্লাই প্রচুর হয়ে যাবে, ডিমান্ড করবে না, কী হবে? আর ওরা তখন এত প্রোডাকশানে অনেক লোক ছিল, ওরা লোক ছাড়াবে আস্তে আস্তে, আস্তে আস্তে যখন কেউ কিনবেই না, এত দাম বাড়াবে, তখন কী হবে? ব্যাস। তো এই দিকটাও সরকারের একটা দিক, যেখান থেকে সরকার কি করতে পারে, একদম ওই যে স্ট্যাগফ্লেশন সিচুয়েশনে কাটাতে পারে। বুঝতে পেরেছি কেসটা? তাহলে এখন দেখে নিই, আর কিছু নেই সম্ভবত। তাহলে তোকে কোয়েশ্চেন দেবে, দ্য রিলেশন বিটুইন ট্যাক্স রেট অ্যান্ড ট্যাক্স রেভিনিউ কী হবে? সমানুপাতিক হবে না কী হবে? আর এই সিচুয়েশন কী করবে? ওই স্ট্যাগফ্লেশনের সিচুয়েশনটাকে সবাই এইখানে, যখন স্ট্যাগফ্লেশন চলছিল 80-এর দশকে, 70-80 দশকে, তখন এই পলিসি অ্যাপ্লাই করে ঠিক হয়েছিল ইনফ্লেশনটা, ঠিক আছে? আর এই যে আর্থার লেফার, এই সাপ্লাই সাইড ইকোনমিক্স ছিল, এগুলো আমি পরে বলে যাবো সব আস্তে আস্তে ক্লাস। হোয়াট ইজ সাপ্লাই সাইড ইকোনমি, হোয়াট ইজ ডিমান্ড সাইড ইকোনমিক্স, তারাও আছে। এর আগে কি এটা জানতিস? বুঝতে পারলি কি না? তো ওরকম সব বুঝতে পেরে যাবে। দ্য শেপ অফ লেফার কার্ভ কী আছে? উল্টা ইউ বা ঘন্টি বা স্তূপ, তাই না? আর যদি বলে এই যে লেফার কার্ভে কার কথা বলা আছে? ট্যাক্স রেভিনিউ, ট্যাক্স রেট। তাহলে আমাদের সরকারের ইকোনমিক্সের কাজ কি বুঝতে পারছিস? এইটাকে খোঁজা, ম্যাক্সিমাম ট্যাক্স রেটটা, অপটিমাইজ ট্যাক্স রেটটাকে খোঁজা, বুঝতে পারলি? চল তাহলে আমাদের মোটামুটি এই কনসেপ্টটা পুরো নিয়েছি, ঠিক আছে? তাহলে আমরা কী বললাম এর আগে? আমরা কী পড়েছিলাম? ইনফ্লেশন কাকে বলে, ডিমান্ড পুল, কস্ট পুল, টাইপস অফ দেখেছিলাম। আর এখন আজকে কি দেখলাম? মেজারমেন্ট অফ ইনফ্লেশন আর কার্ভ দেখলাম, যেটা কিভাবে হতে পারে। তাহলে যদি আমাদের ইনফ্লেশন প্রচুর হয়, মানে স্ট্যাগফ্লেশন হয়, সিচুয়েশন বাড়ার জন্য আমরা এটা করতে পারি অ্যাপ্লাই। আমরা প্রচুর আনএমপ্লয়মেন্ট করার জন্য ইনফ্লেশন বাড়িয়ে দেবো না, তাই না? হ্যাঁ, এই ম্যাক্সিমাম রেটটাকে ভালো করে প্রেফার করা। যদি ম্যাক্সিমাম রেটটাকে আমরা ঠিকঠাক বার করি, তাহলে কি হবে? ট্যাক্স রেটটাকে যদি ঠিকঠাক করে বার করি, তাহলে এখন প্রচুর লোক কি হবে না, ট্যাক্স রিটার্ন ওদের কম দিতে হবে, তখন ওরা কী করবে? আরও নতুন ব্যবসাগুলো খুলবে। আর যখনই নতুন ব্যবসাগুলো খুলবে বা প্রচুর লোক নেবে, তখন কি ওদের প্রচুর প্রোডাকশন হবে, তাহলে জিনিসটার দামটাও কম রাখবে, মার্জিনটা কম রাখবে, তাহলে জিনিসের দামটাও কমে যাবে না? তো এটা একটা অনেক বড় ইফেক্ট স্ট্যাগফ্লেশনটাকে ঠিক করা, ঠিক আছে? এবার নেক্সট আমাদের কী করতে হবে না, ইনফ্লেশনের পরে কারা ইফেক্ট হয় না, এইসব জিনিসগুলো একটু দেখতে হবে, ঠিক আছে? চল তাহলে আমরা নেক্সট দিন দেখব।